কেমন আছো সবাই? আজকে তোমাদের পাঠ্য বইয়ের অন্যতম একটি সুন্দর কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি, এটি আলোচনা করতে যাচ্ছি। সবার আগে তো আমাদের জানা দরকার কিংবদন্তি শব্দটার অর্থ আসলে কি। অনেকেই নিশ্চয়ই জানো, তারপরও বলছি শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে জনশ্রুতি, অর্থাৎ লোকমুখে যেসব কথা আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে এবং সেগুলোই বিশ্বাস করি। যেমন লাইলি মজনুর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। এই যে লাইলি মজনুর প্রেমের কাহিনীটি আমরা দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে শুনে আসি, এগুলোই হচ্ছে কিংবদন্তি। আবার মানুষও কিন্তু কিংবদন্তি হয়, যেমন ফুটবলের কিংবদন্তি আমরা কাদের বলে থাকি? পেলে, ম্যারাডোনা, এদেরই তো, তাই না? আবার বাংলা রক মিউজিকের কিংবদন্তি কারা? আজম খান, আয়ুব বাচ্চু। তো এই যে মানুষ বা কাহিনী দুটোই কিন্তু কিংবদন্তি হতে পারে। এখন আমাদের এই যে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির ব্যাখ্যায় যাওয়ার আগে একটু জেনে নেওয়া যাক কবিতাটি আসলে কী নিয়ে রচিত। অর্থাৎ কবিতার বিষয়টা যদি আগে থেকে জানা থাকে তাহলে কবিতাটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আবু জাফর ওবায়দুল্লাহ এই কবিতার মধ্য দিয়ে আসলে শিকড় সন্ধানী ঐতিহ্য সচেতন মানুষের সর্বাঙ্গীন মুক্তির একটা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ ছিল তাদের ইতিহাসটা কেমন ছিল, তাদের সংগ্রামের ইতিহাসটাই এই কবিতার মধ্য দিয়ে এসেছে। এবং শুধু ইতিহাস না, এই ইতিহাস দিয়ে আসলে তিনি এই যে আমাদের নতুন প্রজন্ম এদেরকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যে আমরা কি আসলে সেই পূর্বপুরুষদের মতো হতে পারবো কিনা, এবং যে মুক্তির আকাঙ্ক্ষা আমাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল সেই মুক্তির আকাঙ্ক্ষাটি আমাদের মধ্যেও আছে কিনা এই প্রশ্ন তিনি শেষে রেখেছেন। তো কবিতাটা শুরু হয়েছে এরকম: আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। পূর্বপুরুষ কারা? নিশ্চয়ই আমাদের বাবা, দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা, মানে আমাদের আগে যারা জন্মগ্রহণ করেছে আমাদের বংশে, যেমন আমরা তাদের পূর্বপুরুষ বলে থাকি, তেমনি জাতি হিসেবেও আমাদের পূর্বপুরুষ আছে। আমাদের আগে যারা আমাদের জাতির অন্তর্ভুক্ত ছিলেন সবাই কিন্তু আমাদের পূর্বপুরুষ। এখন সেই পূর্বপুরুষদের কথা কবি বলছেন তারা কেমন ছিল। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এই একটা লাইনের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। করতলে কাদের মাটির সৌরভ থাকে? অবশ্যই কৃষকদের, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ কৃষক বা শ্রমজীবী ছিলেন। আর পলিমাটির সৌরভ ছিল অর্থাৎ আমাদের প্রকৃতির যে একটা ঐতিহ্য, একটা সমৃদ্ধ একটা ইতিহাস আছে, সেটি বলা হয়েছে যে আমাদের একটা উর্বর জমি ছিল বা এখনও আছে। তো আমাদের সেই পূর্বপুরুষদের হাতে সেই পলিমাটির সৌরভ ছিল, আর তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ আমাদের ইতিহাসটা কিন্তু শুধু এই যে উর্বরতার নয় বা শ্রমজীবীর নয়, এইখানে কিন্তু অনেক অত্যাচারের ইতিহাস আছে, অনেক শোষণের ইতিহাস আছে, এবং আমরা অনেকভাবে শোষিত হয়ে এসেছি। বিভিন্ন শাসকের আমলে নানান রকম অত্যাচারে আমরা অত্যাচারিত হয়েছি, কখনো ব্রিটিশদের শাসনে বা কখনো পাকিস্তানিদের শাসনে। অনেকভাবেই আমাদের পূর্বপুরুষরা অত্যাচারিত হয়েছে এবং তাদের পিঠে সেই ক্ষতটা যেন এখনও রয়ে গেছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন মানে কি? অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা এতটাই সংগ্রামী ছিল যে পাহাড় অতিক্রম করার মতো অসাধ্য সাধন তারা করেছে, কিংবা যে জমি পতিত অর্থাৎ যেখানে ফসল হবার কথা ছিল না সেখানেও তারা ফসল ফলিয়েছেন। অর্থাৎ এতটাই সংগ্রামের ইতিহাস আমাদের রয়েছে। আর কবি এবং কবিতার কথা বলতেন। এই যে এই কবিতায় বারবার কবিতার প্রসঙ্গ আসবে, একটু পরেই তোমরা দেখবে যে একই লাইন বারবার আসছে। এই যে এখানে কবিতা এবং কবি কিন্তু একটা বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে। কবিতাটাকে বলা হচ্ছে যে মুক্তির প্রত্যাশা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের যে অত্যাচারের মধ্যে থেকে একটা মুক্তির প্রত্যাশা ছিল যে একদিন সুদিন আসবে, একদিন স্বাধীনতা আসবে। এই মুক্তির প্রত্যাশাটাকেই বারবার তিনি উল্লেখ করেছেন কবিতা হিসেবে। এই অর্থটা তোমাদের জেনে রাখতে হবে যে এখানে কবিতা আসলে মুক্তির প্রত্যাশার প্রতীকে ব্যবহৃত হচ্ছে। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ এই যে আমরা অত্যাচারিত হয়ে এসেছি এবং অত্যাচারের মুখে প্রতিটি সত্য শব্দ, অর্থাৎ আমরা যে প্রতিবাদ করে এসেছি সেই প্রতিটি প্রতিবাদী কথাই কবিতা। অর্থাৎ সেই কবিতাটা কি? আমাদের মুক্তির প্রত্যাশা। এবং কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। শস্যদানাকে তোমরা
ধরে নিতে পারো যে আমাদের প্রতিদিনের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাই হচ্ছে কবিতা। অর্থাৎ মুক্তি সেটি যেন আমাদের শস্যদানার মতোই প্রয়োজনীয় একটা বিষয়, যে আমাদের অবশ্যই মুক্তিটা প্রয়োজন। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তো এই যে বারবার তিনি বলতে যাচ্ছেন যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যার মধ্যে মুক্তির প্রত্যাশা নেই, স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই, সে কি করবে? ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ বিপদের সম্মুখীন হবে। যার ভিতরে ভালো দিনের আশা নেই, সুদিনের আশা নেই, সে নানান রকম বিপদে পতিত হবে। এর পরের অংশে তিনি সুদিনের প্রত্যাশার কথা বলেছেন, যেটি উজ্জ্বল জানালা শব্দটার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আবার তিনি মায়ের কথা বলেছেন, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। অর্থাৎ যদি অনুকূল অবস্থা থাকে তাহলে অনেক অযোগ্য লোকও টিকে থাকে, কিন্তু যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। অর্থাৎ যার মধ্যে মুক্তির প্রত্যাশা নেই সে অনুকূল অবস্থাতেও টিকে থাকতে পারে না। অর্থাৎ ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, একটা চেষ্টা থাকতে হবে যে এখন হয়তো আমার খারাপ দিন বা এখন হয়তো আমি শোষিত, কিন্তু একদিন ভালো দিন আসবে, এবং এই প্রত্যাশা থেকেই কিন্তু চেষ্টাটা আসবে। এবং এরপরে তিনি আরও উপমা দিয়ে বুঝিয়েছেন যে কখনো বলেছেন নদীতে ভাসতে পারে না বা মাছের সঙ্গে খেলা করতে পারে না, অর্থাৎ জীবনকে উপভোগ করতে পারে না। যার ভিতরে সুদিনের প্রত্যাশা নেই তারা কোনোভাবেই জীবনটাকে উপভোগ করতে পারে না। এখন শুধু স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা থাকলেই তো হবে না, এর পিছনে একটা বিসর্জনের ইতিহাসও আছে। আমরা যখনই স্বাধীন হতে চেয়েছি, যে সময়েই হোক, তখনই আমাদের বিশাল বিসর্জনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাদের পূর্বপুরুষের সমগ্র ইতিহাস সেটাই কিন্তু বলে। এর পরের অংশে এই ইতিহাসটাই দেখা যাবে। তিনি বিভিন্নভাবে বলেছেন যে আমি বিচলিত স্নেহের কথা বলছি, বা কখনো বলেছেন ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। অর্থাৎ আবু জাফর ওবায়দুল্লাহ জানেন আমাদের বিসর্জনের ইতিহাস, এবং আমাদের পূর্বপুরুষরা যে এত ত্যাগের মধ্য দিয়ে, এত সংগ্রামের মধ্য দিয়ে মুক্তির প্রত্যাশা করেছিলেন, সেই প্রসঙ্গই তিনি এখানে বারবার বিভিন্ন উপমা দিয়ে ব্যবহার করেছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে কি? সূর্যের যে তেজ, সূর্য তো প্রচণ্ড শক্তির উৎস, তো সমস্ত শক্তির উৎসকে হৃদয়ে ধারণ করা, অর্থাৎ ভিতরে একটা সমস্ত ক্ষোভ বা শক্তির আধার তৈরি করা, যে শক্তিটা আমাদের অনুপ্রেরণা দিবে সুদিনের জন্য। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। অর্থাৎ তিনি একই লাইনের পুনরাবৃত্তি করেছেন এই কথাটার উপর জোর দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ কৃতদাস ছিলেন, অর্থাৎ শোষিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। এই যে নানানভাবে উপমা দিয়ে তিনি আর একটা কথা বলতে চেয়েছেন যে যখনই মানুষ সংগ্রাম করবে সেই সংগ্রামের ফলাফল কিন্তু অবশ্যই পেয়েছে, বা এটা শুধু বাঙালি জাতি হিসেবে না, যে কোনো জাতি যখনই প্রচেষ্টা করেছে সেই প্রচেষ্টার ফল সে পেয়েছে। বা একজন ব্যক্তি মানুষ হিসেবে যখনই কোনো পরিশ্রম কেউ করে সেই পরিশ্রমের ফলাফলটি কিন্তু সে পায়। সেই কথাটাই তিনি এভাবে বিভিন্ন উপমার মধ্যে দিয়ে বলেছেন যে যে যেখানেই পরিশ্রম করবে সে সেভাবেই ফলাফল পাবে। এর পরের অংশ অর্থাৎ শেষের অংশটা তিনি একেবারে পরবর্তী প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন। সম্পূর্ণ কবিতাটি তো পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যেই বলা, তারপরও পরের অংশটি তাদেরকে সম্ভাষণ করে বলা হয়েছে। দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি, অর্থাৎ তিনি এই প্রজন্মকে উদ্দেশ্য করে বলছেন। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, অর্থাৎ আবারও সেই সংগ্রামের কথা তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। এবং তিনি বলছেন যে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। অর্থাৎ এই যে আমাদের ইতিহাস, আমরা শোষিত হয়েছি, আমরা তারপরও উঠে দাঁড়িয়েছি এবং প্রতিবাদ করেছি, এই সব কিছুই হচ্ছে
কবিতা অর্থাৎ কি আমাদের যে স্বাধীনতার ইতিহাস, এই সব কিছুই সেই ইতিহাসটাকে ধারণ করছে। কিন্তু শেষের যে দুইটা লাইন, সেই দুইটা লাইনে তিনি প্রশ্ন করছেন এবং লাইন দুটি আমাদের কিন্তু খুবই ভাবায়। যেমন, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কার মতো? আমাদের পূর্বপুরুষের মতো, কিংবদন্তিদের মতো। আমরা কি তাদের মতো কবিতার কথা বলতে পারবো? অর্থাৎ যে মুক্তির প্রত্যাশা তাদের ভিতরে ছিল, সেই একই আকাঙ্ক্ষা কি আমাদের ভিতরে আছে? আমরা আবার কি সেই পরাধীন হয়ে যাচ্ছি না? অর্থাৎ আবারও যদি সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়, আমরা কি তাদের মতো সংগ্রামটা চালিয়ে যেতে পারবো? সেই শক্তি কি আমাদের ভিতরে আছে? তিনি পরবর্তী প্রজন্মকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন যে আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? মানে আমরা যে স্বাধীন হয়েছি, আমরা গর্ব করি যে বাঙালি হিসেবে আমরা গর্বের অধিকারী, যে আমাদের পূর্বপুরুষরা এই করেছে সেই করেছে, বিশাল 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি, আমরা এভাবে বলি। কিন্তু সেই একই পরিস্থিতি যদি এখনও তৈরি হয়, আমরা কি সেই রকম যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবো? সেই চেতনা কি আমাদের মধ্যে আছে? এরকম একটা প্রশ্ন দিয়ে তিনি কবিতাটি শেষ করেছেন। প্রশ্নটি আসলে আমাদের উদ্দেশ্যেই। তো আপাতত প্রশ্নের উত্তর থাক, আমরা কবিতাটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বো। একটু বড় কবিতা, কিন্তু বারবার পড়লে অবশ্যই সহজ লাগবে। আর এখানে আবু জাফর ওবায়দুল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে। যেমন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন, এটি দিয়ে তার প্রথম কর্মজীবন শুরু। পরে তিনি 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং আরও পরে অর্থাৎ 1984 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। অর্থাৎ অনেক বিষয়ে কবিতা লিখলেও এই দুটো বিষয়ের কিছু কবিতা তার আছে যেগুলো বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য তিনি 21শে পদকে ভূষিত হন। এছাড়া আরও অনেক পুরস্কার তার আছে অবশ্যই। আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো মনে রাখার চেষ্টা করবে: সাতনরীর হার, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। এইগুলো তার উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।